পাহাড় আর মেঘে আচ্ছন্ন একটা শহর হচ্ছে কাঠমান্ডু। নেপালের চারিপাশে হচ্ছে পাহাড়, মেঘ, পাহাড়ের বরফ, এইসব নিয়েই নেপাল। দেশটা একটু গরিব, দেশটা দেখতে আপনার মনে হবে যে দেশের মধ্যে কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই, যা আসলেই সত্যি। কিন্তু দেশটা আসলে আপনার ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সময় কাটাতে ভালো লাগবে। সকালে উঠে ব্রেকফাস্ট এরিয়াতে চলে গেলাম, যেহেতু ব্রেকফাস্ট বাফেটে, সো অনেক ধরনের আইটেম থাকে। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা খেতে পারবেন। সো আমি আসলে খুব একটা তেমন কিছু ব্রেকফাস্টে খাই না। এখানে পরোটা থেকে শুরু করে নানা ধরনের রাইস আইটেম থেকে শুরু করে নানা রকম ভেজিটেবল অনেক কিছু থাকে, আবার কন্টিনেন্টালও থাকে। সো যে যার পছন্দ মতো ব্রেকফাস্ট করে নেয়। এই ইয়োগার্টগুলো অসম্ভব মজা, স্পেশালি যেটা স্ট্রবেরি ইয়োগার্ট, ভীষণ মজা। সব জায়গায় তো বাফেটে ডিমের একটা এরিয়া থাকে, এই জায়গাটা আমার খুবই অসহ্য লাগে ডিমের গন্ধের জন্য। আমার পুরো দম বন্ধ হয়ে যায়, বিকজ আমি ডিমের গন্ধ সহ্য করতে পারি না। আমার ব্রেকফাস্ট ছিল এইটা, আমি সাথে 1 কাপ চা খাই। যদি একটু বেশি সময় বসতে পারি তাহলে 2 কাপ চা খাই। এরপর রুমে এসে রেডি হয়ে গেলাম। যেহেতু নেপালে দিনের বেলাটা গরম লাগে, ভারী কাপড় পরার দরকার পড়ে না, কিন্তু 4টা-5টার পর থেকে একটা ঠান্ডা পড়ে, একদম ঝুম করে ঠান্ডা পড়ে যায়, তখন ঠান্ডাটা লাগে। আমরা যেহেতু আসলে একটু দূরে যাওয়ার পরে আবার ব্যাক করি হোটেলে, সেই জন্য হোটেল থেকে ঠান্ডা কাপড়টা নিয়ে নিই। কিন্তু আপনারা যারা সারাদিনের জন্য বের হবেন সকাল থেকে রাত পর্যন্ত, তারা অবশ্যই ঠান্ডার কাপড় ক্যারি করবেন যদি এই সময় আসেন। এবং প্রচণ্ড বাইক নেপালে, এত বাইক যে রাস্তা ক্রস করা খুব ডিফিকাল্ট গাড়ি আর বাইকের জন্য। আম্মাকে নিয়ে তো হাঁটা এমনি কষ্টকর, তার মধ্যে এত বাইক গায়ের উপরে এসে পড়ে যে মানে বলে না যে দিশাহারা লাগে রাস্তা পার হতে গেলে বা রাস্তায় হাঁটতে গেলে, ওরকম একটা অবস্থা হয়। এবং নেপালে কাঠমান্ডুতে স্পেশালি ভালো পরিমাণ জ্যাম, সব সময় গাড়ি এরকম আটকে 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 চলতে থাকে। এই জন্য যে কোনো জায়গায় যেতে হলে অনেকটা সময় লাগে। ট্যাক্সি ড্রাইভার নিজের থেকেই অনেক বেশি কথা বলছিল তাদের পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে। কয়েকদিন আগেই তো নেপালে আসলে রেভলিউশন হলো, আমাদের দেশের মতোই গভর্নমেন্টকে ফল করানো হয়েছে এবং এটা জেনজিরাই করেছে। সো আমাদের দেশের মতো একেবারে সেম কন্ডিশন, পলিটিক্যাল, সোশ্যাল এবং ইকোনমিক্যাল কন্ডিশন খুবই খারাপ এখন নেপালে। প্রতিটা জিনিসের দাম এখন অনেক বেশি, কারণ আমি গত 1 বছর আগেই এসেছি। জিনিসের দাম অনেক বেড়ে গেছে, খাবার কোয়ালিটি অনেক খারাপ হয়ে গেছে। মানুষজন অস্থির, যেই অস্থিরতা আমাদের দেশের মধ্যে আছে মানুষের মধ্যে, ঠিক সেই একই অস্থিরতা আপনি এখানে ফিল করবেন। এবং এই নভেম্বর মাসটা কিন্তু ওদের হচ্ছে পিক সিজন, সেই অর্থে ট্যুরিস্ট কিন্তু নেই, ব্যবসাও সেরকম করতে পারছে না। অনেক নেপালিজদের সাথে, নেপালিজ অন্টারপ্রেনারদের সাথে আমার কথা হয়েছে কেনাকাটা করার সময়, শপ ওনারদের সাথে, তারা সবাই এই কথাটাই বলেছে। যাই হোক, দিস অল আর পার্ট অফ লাইফ। চলে গেলাম হচ্ছে পশুপতিনাগে। পশুপতিনাগের বাইরে এইরকম একটা জায়গা আছে যেখানে অনেক ধরনের জিনিসপত্র বিক্রি করে, নানা রকমের সিঁদুর বিক্রি করে। আমি হলুদ রঙের সিঁদুর কখনো দেখিনি, খুব ইন্টারেস্টিং লাগলো। আর অনেক ধরনের সুইট সুইট মালা টালা বিক্রি করে, এখান থেকে আমি কিছু মালা কিনলাম, অবশ্যই নিজের জন্য, কারণ আমি একটু ডিফারেন্ট টাইপের মালা পরতে পছন্দ করি এবং মালাগুলো অন্যরকম সুন্দর। আমি শিওর আমি এটা পরে করলে দাওয়াতে গেলে সবাই বলবে এটা আমি কোথা থেকে কিনেছি, কিন্তু এখানে ঝোলানো অবস্থায় কেউ এগুলো কিনতো না। পশুপতিনাগ হচ্ছে বিশাল বড় হিন্দুদের টেম্পল, এবং এই টেম্পলের যাওয়ার জন্য আপনার এখান থেকে পূজার যত সরঞ্জাম আছে সব কিনে নিয়ে ভেতরে যেতে হয় এবং ভীষণ ভিড় হয়। পশুপতিনাগের ভেতরে ফোন ইউজ করা যায় না, আই মিন কোনো ভিডিও বা কোনো ছবি নেওয়া যায় না। একবার এরকম, এর আগের বার আমার হয়েছিল, আমি ছবি তুলতে যেয়ে বেশ একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, সেটা কখনোই করা যাবে না। এই সাদাটা হচ্ছে ধুতুরার ফুল, আমি জিজ্ঞেস করেছিলাম ধুতুরার বিষ নিয়ে আমরা কত গল্প জানি না। একটা ছবি তুলে নিলাম, আম্মার আমার ভাই গিয়েছিল পশুপতিনাগে। এরপর কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা এখন চলে যাচ্ছি দরবার স্কোয়ারে। দরবার স্কোয়ারও এখান থেকে বেশ দূরে, এবং প্রত্যেকটা বার ট্যাক্সিতে উঠলে আপনার 500 থেকে 700 টাকা আসলে ট্যাক্সি ফেয়ার আসে, ভাড়া আসে। বাংলাদেশের টাকার সাথে তো খুব একটা পার্থক্য নেই, 1-2 টাকার পার্থক্য বোধহয়। তো মোটামুটি আসলে এক্সপেন্সিভ আমাদের কাছে, আসলে নেপাল মোটামুটি এক্সপেন্সিভ। আপনি যদি চিপে থাকতে চান, চিপে থাকতে পারবেন, চিপ খাওয়া দাওয়া করতে পারবেন, কিন্তু যদি একটু ভালোভাবে থাকতে চান তাহলে ডেফিনেটলি একটা মোটামুটি খুব ভালোই খরচ হয়।
আমরা চলে গেলাম দরবার স্কোয়ারে এবং আপনি যেই ট্যুরিস্ট স্পটে যান না কেন আশেপাশে অনেক শপিং এরিয়া রয়েছে। আমি একটা ফুচকা খেলাম, আমার ফুচকা খেতে ইচ্ছা করছিল এবং আম্মা যেহেতু পশুপতি নাকি হাঁটাহাঁটি করেছে সেই জন্য সে একটু বসতে চাইলো, তাকে নিয়ে বসলাম একটা রেস্টুরেন্টে। যেহেতু একেবারেই খাবার টাইম না অড টাইম, সেই জন্য একটা ফুচকা, একটা চা, একটা ফ্রেঞ্চ ফ্রাইজ খেলাম। এদের এখানে চাটা খুব একটা সুন্দর করে বানায় না, এটা আমার একটা মানে অসুবিধা হয়। এরপর দরবার স্কোয়ারে টিকিট কাটার পালা এবং পার পারসন 500 করে টিকিট। এবং আমি আর আমার ছেলে যেহেতু আগেরবার ঘুরেছি, ভিতরে এটা রাজার বাড়ি কিন্তু তেমন কিছু আসলে নেই স্ট্রাকচার ছাড়া, সেই জন্য আমার আর ঢুকতে আগ্রহ হয়নি। তো এই যে এই পাশের মার্কেটটা, আমরা সিকিউরিটিকে বললাম যে আমরা এদিকে যাব, ওরা দুইজন আমার আম্মা আর আমার ভাই ভেতরে যাবে। এতই বিরক্তিকর ছিল, বললো যে এই মার্কেটে যেতে হলেও তোমাকে টিকিট কাটতে হবে এখান থেকে। আমি সব নেপালিজরা যাচ্ছে, ইন্ডিয়ানসরা যাচ্ছে, সবাই যাচ্ছে, ফরেনার্সরাও যাচ্ছে ইভেন, তুমি আমাকে কেন টিকিট কাটতে বলছো? কিন্তু কেউ টিকিট কেটে মার্কেটে যাচ্ছে না, বল তোমাকে যেতে হবে। মানে এইরকম কিন্তু এর আগের বারও পুলিশের সাথে আমার একটা কনভারসেশন ছিল এবং খুবই বিরক্তিকর হয় এখানকার পুলিশ এবং সিকিউরিটিরা। আমি জানি না, আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না এসব দিকে। বলে যে নেপালিজ মানুষরা অনেক ভালো হয়, কিন্তু আমি অনেক বেশি দেখেছি যে ভালো মানুষ পেয়েছি অনেক, তো তার সাথে কমেন্ট করা, গায়ের উপরে এসে ধাক্কা দেওয়া, নানা রকমের মিসবিহেভ করা, এরকম আমি প্রচুর নেপালিজ মানুষও পেয়েছি। সো আমি কখনোই এক বাক্যে বলতে পারছি না যে নেপালিজরা খুবই ভালো হয়, কারণ আমার এক্সপিরিয়েন্স সেরকম না, অনেকের এক্সপিরিয়েন্স আবার ডিফারেন্ট। আমার যেমন এখানে রামাদার পাশে কয়েকটা শপ ওনারের সাথে খুব ভালো খাতির রয়েছে, তারা যেমন খুবই ভালো। সো এই এক্সপিরিয়েন্সটা আবার ডিফারেন্ট, আবার যখন আমি রাস্তাঘাটে বের হয়েছে তখন এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট। নেপাল মেয়েদের জন্য কতটা সেফ এটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এর আগের বার আমার ছেলেকে নিয়ে একা একা নেপালে ঘুরেছি, যেহেতু আমার হাজব্যান্ড ক্লাস করছিল। সো তখন আমার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হয়নি, সেই জন্যই বলছি আসলে যে কতটা সেফ আমি আসলে জানি না সিঙ্গেল উইমেনদের জন্য। সো দরবার স্কোয়ারে এটাই রাজার বাড়ি, ভেতরটা হচ্ছে দেয়ালে অনেক ছবি টবি দেওয়া, কয়েকটা চেয়ার টেয়ার রাখা এরকম। আর দরবার স্কোয়ারের পাশে হচ্ছে এই ধরনের টেম্পল বিষয়টা হচ্ছে আপনি নেপালের যেই জায়গায় ভিজিট করতে যাবেন না কেন সেখানেই রয়েছে। সো এইগুলাই হচ্ছে কাঠমান্ডুর মধ্যে দেখার জায়গা, সেগুলাই আমি আম্মাকে দেখাচ্ছি। একবার দেখে গেলে সেকেন্ড টাইম আসলে এখানে দেখার মতো আসলে কিছু নেই। আর কাঠমান্ডু তো খুব ছোট শহর। নেপালিজ খাবারের আগের বার খুবই ভালো লেগেছিল আমার আর আমার ছেলে, এইবার কেন যেন টেস্ট অনেক ডিফারেন্ট লাগছে, একদমই মজা পাচ্ছি না খেয়ে। আমি ঠিক কারণটা জানি না। কিছুক্ষণ হাঁটলাম, ঘুরলাম, শপিং দেখলাম, সব জায়গায় শপিং তো একই রকমের, পাথরের জিনিসপত্র, শাল, উলের অনেক জিনিসপত্র, এইগুলাই সবখানে আপনি একই টাইপের জিনিসই পাবেন। তবে এক এক জায়গায় দাম এক এক রকমের, আপনাকে ভালো পরিমাণ বার্গেনিং করতে জানতে হবে। এরপর আমরা আবার রোড হাউস ক্যাফেতে বসলাম, কারণ অনেকটা সময় আম্মা হেঁটেছে এবং প্রায় 6 তলা পর্যন্ত রাজার বাড়ি, আম্মা 3 তলা পর্যন্ত উঠেছে, লিফট নেই। সো আমরা এখানে বসলাম লাঞ্চ করতে। আর যে বিষয়টা সেটা হচ্ছে বয়স্ক মানুষজনদেরকে নিয়ে আসার জন্য, বাংলাদেশ যেমন ঘোরার জন্য বয়স্ক মানুষজনদেরকে নিয়ে কমফোর্টেবল না, নেপালও ঠিক এরকম। কিন্তু আপনি যদি ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা বা ব্যাংকক, ইভেন ব্যাংকক মালয়েশিয়াতেও যান, তখনও দেখবেন এগুলো অনেক ফ্রেন্ডলি, মানে ওল্ড পিপল ফ্রেন্ডলি, অনেক ধরনের বিষয় থাকে যাতে নিয়ে ঘোরা যায়, চলাফেরা করা যায়। নেপালে আসলে একটু ডিফিকাল্ট কিন্তু, কারণ এত টানা হাঁটা, আর হচ্ছে আপনার রাস্তা যেমন হাঁটার জন্য অনেক কমফোর্টেবল না। আমি ফিরে এসে ছাদে বসলাম, খুবই সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল, সূর্যটা ডুবে যাচ্ছিল, কিছু কিছু পাহাড়ের উপরে দূরে একটু বরফ দেখা যাচ্ছিল পাহাড়ের চূড়ায়, এবং আমি একা পুরো সময়টা উপভোগ করছিলাম। আমার নিজের সাথে নিজের সময় কাটাতে, নিজেকে একটু বুঝতে, নিজেকে নিয়ে ভাবতে ভালো লাগে। এক কাপ চা নিয়ে বসে বসে পাহাড়ের চূড়ার বরফ আর সূর্য ডুবে যাওয়া দেখতে অসম্ভব ভালো লাগছিল। জীবনটা আসলেই সুন্দর।